এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জির লেখা তালসারির ডাইনি। অভিনয়ে নীল, প্রদীপ্তা, সুমিতেন্দ্র ও প্রত্যয়। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। আড্ডাটা সুমিতেন্দ্রর সাথে গল্পের শেষে। ধরুন কখনো যদি এমন হয় আমি বা আপনি হঠাৎ পথ হারিয়েছি, গোলক ধাঁধার মতো ঘুরতে ঘুরতে বারবার একই জায়গায় ফিরে ফিরে আসছি। অচেনা গ্রাম, অচেনা পরিবেশ, তাও আবার জনমানবহীন। পায়ে পায়ে মৃত্যুর পদধ্বনি। চোখে দেখা যায় না, কিন্তু অনুভূতিতে বারে বারে এসে সে ধরা দেয়। কি করবেন তখন? মৃত্যুর অপেক্ষা নাকি বাঁচার আপ্রাণ প্রচেষ্টা? আমি আপনি কি করব সেটা না হয় পরে দেখা যাবে। এখন বরং চলুন দেখে আসি এই পরিস্থিতিতে সুজয় আর নিলয় কেমন করে তাদের প্রাণ রক্ষা করে বা আদৌ করতে পারে কিনা। গাড়িটা একটা বিশ্রী ধাতব শব্দ করে থেমে গেল। বেশ কয়েকবার চেষ্টা করেও সেটাকে আর চালু করা গেল না। কি হলো বলতো? কিছুদিন আগেই সার্ভিসিং করিয়ে নিয়ে এলাম, এমনটা তো হওয়ার কথা নয়। ক্লাচের উপর বারবার পা দিয়ে চাপ দিতে দিতে কথাটা বলল নিলয়। তুই স্টিয়ারিংয়ে থাকতো, আমি বরং বনেটটা খুলে দেখি। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর বনেটটা বন্ধ করতে করতে সুজয় বলল, সবই তো ঠিক আছে, গন্ডগোল তো কিছুই মনে হলো না। পেছনটা একবার ঠেলে দেখবো নাকি? হ্যাঁ দেখ, শেষ একটা চেষ্টা করে দেখতে ক্ষতি কি। কিন্তু তাতে কোনো লাভ হলো না। তাদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে ধাতব বাক্সটা দাঁড়িয়ে রইল। অগত্যা নিলয় বেরিয়ে এলো ভেতর থেকে। গাড়ির দিকে নজর রাখতে গিয়ে এতক্ষণ তারা খেয়ালই করেনি জায়গাটা। রাস্তাটা চারিদিকে ভাগ হয়ে গেছে। যেদিকে চোখ ফেরানো যায় শুধু রুক্ষ পাহাড়ের সারি, গাছপালার চিহ্ন মাত্র নেই, ঠিক যেন মরুভূমি। তবে কি তারা ভুল পথে চলে এসেছে? জায়গাটা চিনতে পারছিস? আমি কিন্তু এর আগে কখনো আসিনি রে। সে তো আমিও চিনতে পারছি না। তখন তোকে বারবার বললাম ডান দিকে নয় বাঁ দিকের রাস্তাটা শহরে মিশেছে, তুই কিছুতেই শুনলি না। এবার নে ঠেলা সামলা। দেখ, ভুল যখন একটা হয়ে গেছে এই নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নেই। তার চেয়ে বরং এখন কি করা যায় সেটা ভাব। ধর ভাবার আবার কি আছে, আশেপাশটা ঘুরে দেখি যদি কাউকে পাওয়া যায়, এছাড়া তো আর উপায়ও নেই। কাজেই শুরু হলো খড়ের গাদায় সূঁচ খোঁজা। যে জায়গাটা সম্পূর্ণ জনমানবহীন, সেখানে মানুষের দেখা মিলবে কি করে সেটা অবশ্য নিলয় বা সুজয় কেউ জানে না। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, চাঁদের আলোই একমাত্র ভরসা। গাড়ির দরজাগুলো ভালো মতো বন্ধ করে তারা এগোতে শুরু করলো। জায়গাটা যে একটা ছোট্ট রুক্ষ পাহাড়ের পাদদেশে কোনো গ্রাম সেটা বেশ বোঝা যাচ্ছে। বড় রাস্তা ছেড়ে একটু দূরে এখানে ওখানে খড়ের ছাউনির মাটির বাড়ি, কোনো কোনো বাড়ির উঠোনে কাটা গাছের জঙ্গলে ভরে আছে। হ্যাঁ রে, কিছুই তো নজরে পড়ছে না। কেউ কি থাকে না নাকি এখানে? বাড়িগুলোতে কোনো আলোও জ্বলছে না। এদিকে গলা শুকিয়ে কাঠ, সাথে যা জল ছিল সবই শেষ।
ওই দেখ, একটা চাপা কল মনে হচ্ছে না? ওহ, জলের ব্যবস্থা হয়তো হয়ে গেছে। কিন্তু অভাগা চাইলে যেখানে সাগর পর্যন্ত শুকিয়ে যায় সেখানে একটা ছোট কলই বা কি করবে? হাজার চেষ্টা করেও ওই কলটা থেকে এক বিন্দুও জল পাওয়া গেল না। ধের, কপালটাই খারাপ, কোনো দিকেই কোনো কুলকিনারা পাওয়া যাচ্ছে না। রাস্তা ছেড়ে একটা শুকনো মাটির পথ ধরে বেশ কিছুটা এগিয়ে আসার পর হঠাৎ একটা শব্দে প্রায় দুজনেই একসাথে পেছন ঘুরে তাকালো। কলটার মুখ দিয়ে অনবরত জল পড়ে ভেসে যাচ্ছে জায়গাটায়, আর কলের হাতলটা ক্রমাগত ওঠানামা করছে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর জল পড়া ও হাতলের ওঠানামা দুটোই বন্ধ হয়ে গেল। সাথে সাথে একটা ঠান্ডা হাওয়া যেন খেলে গেল জায়গাটাতে। সেটা হাওয়া নাকি কারোর স্পর্শ তা ঠিক বোঝা গেল না। প্রচণ্ড এক ভয়াতুর দৃষ্টি নিয়ে একে অপরের মুখের দিকে তাকালো দুজনে। তারপর এক পা দুপা করে পেছন দিকে সরতে শুরু করলো। চারিদিকটা কেমন যেন বন্ধ ঘরের মতো গম গম করছে। মনে হচ্ছে ভালো মতো কান পাতলেই কারুর গলার শব্দ শোনা যাবে। তাদের সামনে প্রায় 15-20 হাত দূরত্বে দুটো কাঁচা বাড়ি। অন্ধকারের মধ্যেও যেন স্পষ্ট বোঝা গেল কালো ছায়ার মতো কিছু একটা ঘুরে বেড়াচ্ছে দুটো বাড়ির মাঝখানে। ওই দেখ, সামনে ওই বাড়িটার কাছে কিছু দেখতে পাচ্ছিস কি? কিছু একটা রয়েছে ওখানে। জায়গাটা আমার খুব একটা সুবিধার ঠেকছে না, বুঝলি? আমাদের এভাবে গাড়ি থেকে নেমে পড়াটা ঠিক হয়নি। তাহলে এখন কি করবি? গাড়িতে ফিরে যাবি নাকি? এছাড়া আর কোনো উপায় নেই। পেছন দিকে ছুটতে শুরু কর। ওরা দুজনে প্রাণপণে ছুটে হাজির হলো গাড়ির সামনে। গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে গিয়েই আবার কয়েক পা পিছিয়ে এলো। গাড়ির ভিতর সমস্ত জায়গায় পচা মাংসের টুকরো ছড়ানো, জমে থাকা রক্তের দাগ চারিদিকে। দুজনে প্রায় ওয়াক তুলতে তুলতে সরে এলো সেখান থেকে। সুজয় প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, এটা কোথায় এসে ফেঁসে পড়লাম আমরা? বেঁচে ফিরতে পারবো তো? চারিদিকে কোনো মানুষের দেখা নেই, অথচ গাড়ির ভেতরে এগুলো কে করলো? কোনো জন্তু নাকি অন্য কিছু? সুজয় নিজের প্রশ্নের কোনো উত্তর না পেয়ে এবার নিলয়ের দিকে মুখ ঘোরালো। নিলয়ের দৃষ্টি স্থির হয়ে আছে গাড়ির স্টিয়ারিংয়ের দিকে। কিরে, কি দেখছি সমন করে? নিলয় মুখে কোনো কথা না বলে ডান হাতের তর্জনী তুলে ইশারা করল সেই দিকে। এবার সুজয়ের দৃষ্টিও আটকে গেল সেখানে। স্টিয়ারিংয়ের ওপর কারোর রক্ত মাখা আঙুলের ছাপ, ঠিক যেন এতক্ষণ কেউ রক্তাক্ত হাত দিয়ে স্টিয়ারিং ধরে বসেছিল। হঠাৎ নিলয়ের হাতে কিছু একটা স্পর্শ অনুভব করতেই নিজের হাত দুটো চোখের সামনে তুলে ধরে সাথে সাথে প্রচণ্ড চিৎকার করে নিজের জামায় হাতের পাতা মুছতে শুরু করলো। কিরে, ওরকম করছিস কেন? কি হয়েছে তোর হাতে? দেখা আমাকে। সুজয় প্রায় জোর করে নিলয়ের হাত দুটো নিজের কাছে নিয়ে এলো। নিলয়ের হাতের পাতা রক্তে ভরে গেছে, কিন্তু এমনটা তো হবার কথা নয়। স্টিয়ারিংয়ে আঙুলের ছাপের সাথে নিলয়ের হাতের রক্তের কি কোনো যোগসূত্র আছে? কোনো অদৃশ্য শক্তির সাথে লড়াই করার ক্ষমতা সাধারণ মানুষের থাকে না। কাজেই এই মুহূর্তে ভাগ্যের হাতে নিজেদের ছেড়ে দেওয়া ছাড়া আর কি বা করতে পারে ওরা দুজন? মাটিতে বসে পড়ল দুজনে। ক্লান্ত শরীর, চোখ চাইছে বুঝে আসতে, কিন্তু মন বলছে সজাগ থাকতে।
কখন কি হয় কিছুই বলা যায় না। দু চোখে ধীরে ধীরে ঘুম নামছে সুজয়ের। চোখের সামনেটা অন্ধকার হয়ে আসছে। এইভাবে যে কতক্ষণ কাটল জানা নেই। চোখ খোলো, বন্ধু কোথায়? তুমি তো একা। সুজয় যেন এক লাফে পাশে তাকিয়ে দেখল, সত্যি তো, নিলয় কোথায়? একটু আগে তার সাথেই তো ছিল। সুজয় জ্ঞান শূন্য হয়ে এদিক ওদিক ছুটছে আর চিৎকার করে বলে চলেছে, নিলয়, 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 কোথায় গেলি তুই? কথা বলছিস না কেন? আমাকে একা রেখে চলে গেলি? ফিরে আয় ভাই, কোথায় আছিস তুই? সাড়া দে। সুজয়ের মুখের কথা শেষ না হতেই আবার সেই কণ্ঠস্বর শোনা গেল, সাড়া দেবে না, আর সাড়া দেবে না সে। কে কে কথা বলছে? নিলয়কে কোথায় রেখেছো তুমি? বলেই নিলয়ের নাম ধরে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল সুজয়। হঠাৎ কি মনে হতেই সে উঠে দাঁড়ালো। ভয় পেলে চলবে না, যেভাবেই হোক নিলয়কে খুঁজে বের করতেই হবে তাকে। যদি মরতে হয় দুজনে একসাথে মরবে, আর ফিরতে হলেও দুজনে একসাথে। কিন্তু কিভাবে খোঁজা শুরু করবে সেটাই সে বুঝতে পারছে না। হঠাৎ জলের একটা ছলাৎ ছলাৎ শব্দ তার কানে এলো। শব্দটা আসছে তার পেছন থেকে। সেটাকেই অনুসরণ করে সে এগোতে শুরু করলো। যত এগোচ্ছে শব্দটাও যেন তার থেকে তত দূরে সরে যাচ্ছে। একটা সময় সেটা বন্ধ হয়ে গেল। শব্দটা বন্ধ হয়ে যেতেই সুজয় বুঝতে পারে এখন সে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা দুটো বড় পাথরের মাঝখান দিয়ে একটা সরু পায়ে হাঁটা পথ। তবে কি তাকে এখানে নিয়ে আসার জন্যই সেই আওয়াজ তৈরি হয়েছিল? এটা কি কারুর ছলনা? কিন্তু কেন? কারণ যাই থাকুক না কেন, এখানে এভাবে তো আর দাঁড়িয়ে থাকা যায় না। সামনে বা পেছনে কোনো একটা দিকে তাকিয়ে এগোতে হবে। জায়গাটায় দাঁড়িয়ে চারিদিকে সে একবার চোখ বোলালো। যদিও তাতে বিশেষ কোনো লাভ নেই, কারণ এই অন্ধকারে দানবের মতো বড় বড় পাহাড় ছাড়া আর কিছুই তেমন চোখে পড়ে না। হঠাৎ পেছন থেকে একটা ধূপধাপ শব্দ শোনা গেল, ঠিক যেন কেউ এদিক থেকে অন্যদিকে ছুটে পালালো। কে কে ওখানে? সাড়া দে নিলয়, আমার কথা শুনতে পাচ্ছিস তুই? কোথায় নিলয়? কারোর সাড়া পাওয়া গেল না। সে যখন যেদিকে ঘুরে দাঁড়াচ্ছে ঠিক তার পিছনেই যেন কেউ ছুটে পালিয়ে যাচ্ছে। হঠাৎ সুজয়ের চোখ পড়ল তার বিপরীত দিকে থাকা পাহাড়ের ঢালের গায়ে। কেউ একজন প্রায় হামাগুড়ি দিয়ে নেমে আসছে সেখান থেকে। কে ওটা? কোনো জন্তু নাকি মানুষ? সুজয় এক দৃষ্টে তাকিয়ে আছে সেই দিকে। সমস্ত শরীর যেন তার পাথরের মতো শক্ত হয়ে গেছে। জিনিসটা আরো কাছে এগিয়ে আসতেই সে বুঝতে পারল ঠিক হামাগুড়ি দিয়ে নয়, সামনের দিকে ঝুঁকে কেউ একজন ধীর পায়ে এগিয়ে আসছে এদিকে। এবার সে সুজয়ের খুব কাছে এসে দাঁড়িয়েছে। একজন বৃদ্ধা মহিলা। দেখলে মনে হয় বয়স ৮০ পেরিয়েছে। মুখের চামড়া ঝুলে পড়েছে, চোখ দুটো কোটরে ঢোকানো। অন্ধকারে মাথার জট পাকানো লম্বা চুলগুলো যেন চিকচিক করছে। মহিলাটি সুজয়কে একবার আপাদমস্ত ভালো মতো দেখল, তারপর কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করল, কেন এসেছো এখানে? প্রাণের মায়া নেই বুঝি?
এখানে কেউ আসে না। সবাই বলে এটা ডাইনির গ্রাম, সে কাউকে ছাড়ে না। কথাটা শুনেই সুজয়ের সারা শরীরে যেন একগুচ্ছ সরীসৃপ খেলে গেল। তবুও এতক্ষণে যখন একটা মানুষের চিহ্ন পাওয়া গেছে, তখন নিশ্চয়ই উনি এখানকার সব কিছু চেনেন। ওনাকেই একবার নিলয়ের কথা জিজ্ঞেস করা যাক। আমার বন্ধুকে মানে আমার বন্ধু মানে নিলয়কে কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি কি তাকে দেখেছেন? সুজয়ের মুখের কথা শেষ না হতেই মহিলাটি একটা খ্যানখ্যানে শব্দে হাসতে শুরু করল। ঠিক যেন কানের কাছে কেউ করতাল বাজাচ্ছে। তারপর হাসি থামিয়ে অত্যন্ত ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, এখানে কেউ হারালে তাকে আর ফিরে পাওয়া যায় না। বলার ভঙ্গিটা এমন যেন ব্যাপারটা ওনার কাছে খুব মজার, ঠিক লুকোচুরি খেলার মতো। ডাইনিতে খেয়েছে তোমার বন্ধুকে। তোমায় সব কথা বলছি, আমার পেছনে পেছনে এসো। সেই বৃদ্ধা মহিলা সুজয়কে নিয়ে পাহাড়টার ঢালের পেছনে উপস্থিত হলো। সে নিজেও জানে না কেন সে মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেল। তার তো নিলয়কে খোঁজার কথা। এইখানটায় যেখানে ঢালু জমিটা এসে সমতল রাস্তায় মিশেছে একটা বিরাট বড় গাছ, অজস্র ডালপালা মিলে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। গাছটা অশ্বত্থ। তার বড় বড় পানের মতো পাতাগুলো দেখে ঠাউর করতে পারল সুজয়, এইরকম একটা রুক্ষ জায়গায় এই একটা মাত্র গাছের অস্তিত্ব, তাও আবার সবুজে ভরা। সত্যি অবাক করল সুজয়কে। বৃদ্ধ মহিলাটি তাকে নিয়ে গিয়ে সেই গাছের তলায় বসালো। তারপর বলতে শুরু করলো, তুমি এখন যেখানে বসে আছো সেটা এক সময় আর 5টা সাধারণ গ্রামের মতোই ছিল। মানুষের আনাগোনা, পাখির ডাক, ফুলের গন্ধ, পুজো পার্বণ সবই ছিল এখানে। কিন্তু সেই ডাইনির কবলে পড়ে আজ সব শ্মশান হয়ে গেছে। কেউ কেউ পালিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছে, আর যারা পালাতে পারেনি সেই ডাইনি তাদের নিজের কবলে নিয়েছে। তাহলে আপনি কি করে বেঁচে আছেন? আপনাকে সে কিছু করেনি? সুজয়ের প্রশ্নে মহিলাটি একবার ক্রূর দৃষ্টি নিয়ে তাকালো তার দিকে। সুজয় হয়তো সেটা লক্ষ্য করেনি। আগে গল্পটা তো শোনো, তবেই সবটা বুঝতে পারবে। এই গ্রামের নাম ছিল তালসারি। এই পাহাড় দেখছো, তখন এগুলো সব সবুজে ঘেরা ছিল। পাহাড়ের গা দিয়ে নদী বইতো, পাহাড়ে বৃষ্টি নামতো, জমিতে ফসল ছিল, নদীতে মাছ ছিল। একবার এক বৈশাখ মাসের দিন এই গ্রামের এক ছেলের এক 5 গ্রাম বাদে থাকা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়। তখনকার দিনে বর গরুর গাড়িতে গেলেও তার সাথে লোকজনেরা পায়ে হেঁটেই যাতায়াত করত। খুব ক্লান্ত হলে পথে কোথাও বসে জিরিয়ে নিয়ে আবার চলতে শুরু করত। আর বউ আসতো পালকিতে। সেদিনও নতুন বউ
পালকিতেই ফিরছিল, সাথে প্রচুর লোক লস্কর। বৈশাখের কাঠ ফাটা গরমে সবাই ক্লান্ত, তাই একটা নিরিবিলি জঙ্গল মতো জায়গা দেখে তারা থামলো বিশ্রামের জন্য। যদিও তাদের গ্রাম আর মাত্র ক্রোশখানেকের পথ, এই জায়গাটা পেরোলেই তারা প্রায় তাদের গ্রামের সীমানাতেই ঢুকে পড়বে। তখন প্রায় দুপুর 2টো বাজে। বউয়ের পালকিটা নামানো হয়েছিল একটা অশ্বত্থ গাছের নিচে। বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা আবার রওনা হলো। তারা যখন বাড়ি পৌঁছলো তখন সূর্য পাটে নামতে শুরু করেছে, কিন্তু কেউ টের পেল না যে নতুন বউয়ের ভেতর একটা ডাইনি বাসা বেঁধেছে। আসলে ওই অশ্বত্থ গাছেই ছিল এক ডাইনির বাস। নতুন বর, নতুন সংসারের লোভ তাকে পেয়ে বসেছিল তখন। কেউ কিন্তু তখনও সেটা টের পায়নি। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন সেই বাড়ির গিন্নি, মানে ওই নতুন বউয়ের শাশুড়ি, কোনো একটা প্রয়োজনে হেসেলের দিকে যাচ্ছিলেন। কিন্তু হেসেলের দরজার কাছে গিয়ে তিনি ভয়ে থমকে দাঁড়ালেন। ভেতর থেকে মেয়েদের হাতের চুড়ি, পায়ের মল, এসব শব্দ শোনা যাচ্ছে। যদিও এই সময় এদিকে কারুর আসার কথা নয়, কিন্তু 19 সালে ঢুকে উনি যা দেখলেন সে দৃশ্য চোখের সামনে এলে যে কেউ জ্ঞান হারাতো। তিনিও এক প্রচণ্ড চিৎকার করে জ্ঞান হারালেন। 19 সালের ভেতর নতুন বউ এক কথাকার রূপে উবু হয়ে বসে কাঁচা মাংস চেবাচ্ছে। বাড়ি ভর্তি লোক চারিদিক থেকে সেই চিৎকার শুনে ছুটে এলো। সবাই মিলে চোখে মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরানো হলো। ছেলে প্রশ্ন করলে, কি হয়েছে মা? তুমি চিৎকার করলে কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? বৌমা বৌমা হেসেলে আছে, ও ওখানে আছে। ও আমি দেখেছি। হ্যাঁ রে খোকা, বৌমার মুখটা এমন এমন বিভৎস হলো কি করে রে? কি সব বলছো মা তুমি? তোমার বৌমা তো নিজের ঘরে ঘুমোচ্ছে। বিশ্বাস না হলে তুমি নিজে চোখে দেখবে, চলো। সবাই মিলে ওনাকে নতুন বউয়ের ঘরে নিয়ে এলো। বউকে বিছানায় দেখে শাশুড়ির তো সে যেন ভূত দেখার মতো অবস্থা। কিছুতেই নিজের চোখকে বিশ্বাস হয় না। তারপর সেদিন রাতে যে যার মতো শুতে চলে গেল। ব্যাস, সেই থেকেই সব শুরু। তারপর থেকে যেই তার ওই আসল রূপ বুঝতে পারত তাকেই সেভাবে শেষ করে দিত। দিনে দিনে গ্রাম ফাঁকা হতে শুরু করলো। শুধু মানুষ নয়, বাড়িতে পোষা গরু, ছাগল, মুরগি
সব উধাও হয়ে যেতে লাগলো। কেউ এই বিপদের কোনো কোনো কারণ খুঁজে পেল না। এভাবে বেশ কয়েক বছর চলার পর গ্রাম যখন প্রায় শূন্য, তখন গ্রামে আবির্ভাব ঘটল এক অঘোরী তান্ত্রিকের। সে কিন্তু গ্রামে পা দিতেই ব্যাপারটা বুঝল। গ্রামের মানুষকে সে কথা দিল এই বিপদ থেকে সে গ্রামকে মুক্ত করবে। কিন্তু মানুষ এতটাই ভয় পেয়ে গেছিল যে তারা আর গ্রামে থাকতে তেমন রাজি ছিল না। তখন সেই অঘোরী তান্ত্রিক নিজের শক্তি বলে সেই ডাইনিকে এই গ্রামে বন্দি করে ফেলল। সেই ডাইনি যাতে এই গ্রাম থেকে বেরিয়ে অন্য কারোর কোনো ক্ষতি না করতে পারে। ডাইনির কোপে এই তাল সারি আজ মরুভূমি হয়েছে। আজ আর এখানে কেউই আসে না। এতদূর বলে বৃদ্ধা থামলেন। কিন্তু এত কথা আপনি জানলেন কি করে? গ্রাম থেকে সবাই যখন চলে গেছে তখন আপনি এখানে একা কেন পড়ে আছেন? সুজয়ের কথায় সেই বৃদ্ধা মহিলা হেসে উঠল। এ কোনো সাধারণ হাসি নয়। এই হাসি হৃৎপিণ্ডকে স্তব্ধ করে দিতে পারে। আমার পেছনের গাছটা দেখেছ? এই সেই অসত্য গাছ যেখানে ডাইনি বাস করত। আর তুমি যেখানে বসে আছো ঠিক সেখানে নতুন বউয়ের পালকি এসে থেমেছিল। আর যার মুখ থেকে এতক্ষণ এত গল্প শুনলে এখনো বোঝনি সে কে? মাথার উপরে অন্ধকার গাছটার দিকে তাকিয়ে দেখছিল সুজয়। এবার শেষের কথাটা শুনে বৃদ্ধার দিকে মুখ ফেরাতেই সে চমকে উঠল। বৃদ্ধা মহিলার ওটরাগত চোখ দুটো মণিবিহীন সাদা, সেটা যেন অন্ধকারে জ্বলজ্বল করছে। সুজয় বুঝতে পারেনি যে সে নিজে এসে ধরা দিয়েছে মৃত্যুর কাছে। নিলয়কে ফিরে পাবে কিনা জানে না সে, অন্তত নিজের প্রাণটা বাঁচানো দরকার। উঠে দাঁড়িয়ে পেছন দিকে ছুটতে শুরু করলো সুজয়। কোথায় যাচ্ছে, কিভাবে বাঁচবে, আদৌ বাঁচবে কিনা সে কিছুই জানে না। এই জায়গায় সে নতুন, পদঘাট কিছুই চেনে না, তার উপর নিশ্চিদ্র অন্ধকার। কোনো মতে খানিকটা এগোনোর পর একসময় শক্ত কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারালো সে। তখনও সেই বৃদ্ধার হাসি কানে ভাসছে তার। কয়েক ফোঁটা ঠান্ডা জল চোখে মুখে পড়তেই সুজয়ের জ্ঞান ফিরল। বৃষ্টি শুরু হয়েছে, সাথে প্রচণ্ড মেঘের গর্জন। মাথাটা চারিদিকে ঘুরিয়ে একবার আশেপাশটা দেখল। সেখানে বেশ কিছুটা দূরে তাদের গাড়িটা দেখা যাচ্ছে। গাড়ির পিছনে আলোটা জ্বলছে। তবে কি নিলয় ফিরে এসেছে? এক বুক আশা নিয়ে সুজয় ছুটে গেল সেদিকে। কিন্তু গাড়ির সামনে এসে তার শিরদাঁড়া দিয়ে যেন একগুচ্ছ বরফের কুচি খেলে গেল। গাড়ির ভিতরে সেই বৃদ্ধা মহিলা, আর তার কোলের উপর শোয়ানো আছে
নিলয়ের ক্ষতবিক্ষত শরীরটা পরম তৃপ্তিতে সে নিলয়ের শরীরের নরম কাঁচা মাংস দিয়ে উদরপূর্তি করে চলেছে। কষ পেয়ে গড়িয়ে পড়া তাজা রক্তে ভিজে উঠেছে তার গলা বুক। প্রচণ্ড যন্ত্রণায় আর আতঙ্কে চিৎকার করে নিজের দুচোখ ঢাকল সুজয়। কোনো সুস্থ মানুষের পক্ষে এই দৃশ্য সহ্য করা সম্ভব নয়। খাদ্যরসিক মানুষ শুধু নয়, খাদ্যরসিক বিদেহীরাও হয়তো খাবার সময় কোনো উপদ্রব পছন্দ করে না। তাই সুজয়ের ওই অস্বাভাবিক চিৎকারে মহিলাটি গাড়ির কাঁচের ভিতর থেকে হিংস্র দৃষ্টি মাখা চোখ মেলে তাকালো তার দিকে। মুখে প্রতিহিংসার তীক্ষ্ণ শব্দ। সুজয়ের মুখ রক্তশূন্য ফ্যাকাশে। তখন তার বুকের ভিতরে যেন হাজার হাতুড়ি বাড়ি মারছে কেউ। এক পা দুপা করে পিছিয়ে যেতে লাগলো সুজয়, যদিও সে জানে এইভাবে পালিয়ে হয়তো বাঁচা যাবে না। হাতে করে একদলা মাংস সুজয়ের দিকে তুলে ধরল সেই বৃদ্ধা। আঙুলের ফাঁক দিয়ে ঝরে পড়ছে রক্ত। খাবি? খা খা, কে দেখ, খুব ভালো খেতে, রক্তে ভেজা নরম মাংস। খা খা খা। বলতে বলতেই এক কুটিল খ্যানখ্যানে হাসিতে ভরে উঠল সেই বৃদ্ধার মুখ। হঠাৎ সুজয়ের মনে পড়ে গেল সে কোথাও একটা পড়েছিল বা শুনেছিল, অপার্থিব জগতের জীবেরা কাউকে শেষ করে ফেলার আগে নিজেদের আসল রূপে ধরা দেয়। সেই মহিলা এখনো সেই রূপ দেখায়নি, মানে সুজয়ের হাতে হয়তো এখনো বেশ কিছুটা সময় অবশিষ্ট আছে। যেভাবেই হোক তাকে বেঁচে ফিরতে হবে। কাজেই আবার ছুটতে শুরু করলো সে। তখন অনবরত বৃষ্টি পড়ে চলেছে এবং তার তীব্রতা এত বেশি যে ভালো করে কিছু দেখা যাচ্ছে না। একটু যেতেই আলো আঁধারির মাঝে সুজয়ের চোখে পড়ল তার সামনে একটা জায়গায় বেশ কিছু সারি দেওয়া ভাঙাচোরা ঘরবাড়ির পথের একপাশে ভিড় করে আছে। সুজয় এক মুহূর্ত সময় নষ্ট না করে তার একটাতে গিয়ে ঢুকল। দরজা বলে কিছুই নেই, ভেতরটা খুটখুটে অন্ধকার। জায়গায় জায়গায় ছাদ ফুটো হয়ে জল পড়ছে ভেতরে। নিজেকে আড়াল করতে কোনো ক্রমে দেওয়ালের একটা কোণায় গিয়ে সে দাঁড়াল। অবিশ্রান্ত বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝে ঘরখানা স্পষ্ট হচ্ছে। হঠাৎ বিদ্যুতের একটা ঝলক খেলে গেল জায়গাটাতে এবং সেই আলোতেই সুজয়ের চোখের সামনে ধরা পড়ল এক ভয়ানক দৃশ্য। বিপরীত দেওয়ালের কোণায় তার দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধাবেশী ডাইনি। সে এক হাতে ধরে রেখেছে নিলয়ের একটা কাটা হাত, বাকি শরীরটা কোথায়? বড় মুহূর্তে আবার সব অন্ধকার। সেই ডাইনি সেখানেই দাঁড়িয়ে আছে নাকি ক্রমাগত এগিয়ে আসছে তার দিকে কিছুই অনুমান করা যায় না। অন্ধকারে প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগের সমান। কিছুক্ষণের মধ্যেই আরও একবার বিদ্যুতের ঝলক খেলে গেল জায়গাটাতে। কই, সেই ডাইনিকে তো এবার আর কোথাও দেখা গেল না। তবে কি এবারকার মতো রক্ষা পেল সুজয়? মনের ভাবনা শেষ না হতেই পায়ের উপর একটা শীতল স্পর্শ অনুভব করল সে। একটা কনকনে ঠান্ডার স্পর্শ যা সমস্ত শরীরকে নিমেষে বরফে পরিণত করতে পারে। সেই শীতল স্পর্শ ধীরে ধীরে তার শরীর বেয়ে ওপরের দিকে উঠতে শুরু করেছে, আর সাথে সেই পৈশাচিক হাসি, ঠিক যেন এক নারকীয় মৃত্যু ধীরে ধীরে গ্রাস করছে তার সমস্ত শরীরকে। সেই স্পর্শ ক্রমাগত এসে উপস্থিত হয়েছে একেবারে তার গলার নিচে। খুব ঘন ঘন কারো নিঃশ্বাস পড়ছে সুজয়ের মুখের ওপর। সে নিঃশ্বাসে ভেসে আসছে কাঁচা মাংসের গন্ধ। সুজয় এতক্ষণে বুঝে গেছে যে তার মৃত্যু নিশ্চিত।
তবুও সেই মৃত্যুকে সে কিছুতেই চোখে দেখতে চায় না। কিন্তু কারোর চাওয়া বা না চাওয়ার ওপর প্রকৃতি বা এক্ষেত্রে অতি প্রকৃতি তার নিয়ম বদলায় না। প্রকৃতি আবার বর্ণময় করে তুলল 4 দেওয়ালের ঘেরা ওই জায়গাটাকে। আবার সেই আলোয় সুজয় ঠিক মুখের সামনে এক প্রচণ্ড চিৎকারে ফেটে পড়ল আরও একটা মুখ। এবার সে তার আসল রূপ ধরেছে। এলোমেলো চুলে মুখের বেশিরভাগ অংশ ঢাকা, সাদা রঙের মাঝখানে সর্ষের দানার মতো কালো মণি দুটো। মুখের কষ বেয়ে গড়িয়ে আসা রক্ত জমাট বেঁধেছে। মুখটা ঘাড়ের একদিকে বাঁকানো। তার হাতের একটা নখরযুক্ত আঙুল যেন গেঁথে যাচ্ছে সুজয়ের গলায়। ছেলেবেলা থেকে অনেক জীবনযুদ্ধ, ঘাত প্রতিঘাত পার করে এসে আজ যখন সে প্রতিষ্ঠিত, তখন মৃত্যুর কাছে এত সহজে কিছুতেই হার স্বীকার করতে সে রাজি নয়। একটা শেষ চেষ্টা তাকে করতেই হবে। মনের সবটুকু জোরকে একত্রিত করে সামনে উপস্থিত সেই পৈশাচিক শক্তিকে এক সজোরে ধাক্কা মেরে কোনো ক্রমে বেরিয়ে গেল সে ঘর থেকে। যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে তাকে। কাজেই আবার ছুটতে শুরু করলো সে। কিন্তু ওই ক্লান্ত শরীরে কতক্ষণ যে ছুটতে পারবে জানে না। সামনে একটা ইদারা মতো কিছু দেখা যাচ্ছে। ওরা যখন গাড়ি নিয়ে এসে গ্রামে ঢুকেছিল, তখন স্পষ্ট মনে আছে ঠিক এমনই একটা ইদারা তাদের পথের ধারে পড়েছিল। তবে কি সে গ্রামের সীমানায় এসে হাজির হয়েছে, মুক্তি পেয়েছে সেই ডাইনির হাত থেকে? ইদারাটার গায়ে হেলান দিয়ে খানিকক্ষণ দাঁড়ালো সে। চলার শক্তি শেষ হয়ে আসছে তার। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। হৃৎপিণ্ডের শব্দ কানের পর্দায় ধাক্কা মারছে। এতক্ষণে বৃষ্টি থেমে গিয়ে ঠান্ডা বাতাসের শোঁ শোঁ শব্দে যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে চরাচর। একটা নিস্তব্ধ প্রাণহীন গ্রামে সে একা। প্রবল মনের জোরের অধিকারী না হলে এমন পরিস্থিতিতে কোনো কারণ ছাড়াই মানুষের মৃত্যু হতে পারে। আর যেখানে কান পাতলেই মৃত্যুর পদধ্বনি শোনা যায়, সেখানে কি অবস্থা হতে পারে তা হয়তো কল্পনার অতীত। সেই নিস্তব্ধতার বুক চিরে আবার সেই মৃদু খিলখিলে হাসির শব্দ। কিন্তু সেটা কোথা থেকে আসছে কিছুই বোঝা যাচ্ছে না। হাসির তীব্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, আর সুজয়ও ধীরে ধীরে সরতে শুরু করেছে সেই ইদারার সামনে থেকে। কারণ সে হাসির শব্দ নিচ থেকে উঠে আসছে ওপর দিকে। পাতালের নিচ থেকে ক্রমে হাতের দুটো পাতা, তারপর এলো চুলে ঢাকা মুখ। দেখতে দেখতে সমস্ত শরীরটা উঠে আসছে মাটির ভেতর থেকে। একসময় প্রায় সেটা ব্যাঙের মতো লাফিয়ে বসলো ইদারার ধারে। তার দৃষ্টি স্থির হয়ে আছে সুজয়ের দিকে। কেউ আসে না, কেউ আসে না এখানে। আর যারা আসে তারা আর ফেরে না, তারা আর ফেরে না। বড্ড খিদে, তাজা রক্তে আমার আয়ু বাড়ে, কুত্তি লাগে গায়। মুখের কথা শেষ না হতেই সেই পিশাচিনী প্রায় উড়ে এসে পড়ল সুজয়ের সামনে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, মেরো না আমায়, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, যেতে দাও, ছেড়ে দাও আমায়। না না, কিছুতেই ছাড়বো না। সেদিন তো আমাকেও কেউ ছাড়েনি। পরপর 3টে সন্তান মারা যাওয়ার পর ডাইনি বলে আমাকে সবাই গ্রাম ছাড়া করে। যেতে না চাইলে গলায় দড়ি পরিয়ে ঝুলিয়ে দেয় ওই ওই অসত্য গাছটার ডালে। তারপর থেকে আমি ওখানেই থাকি। এক নতুন বউয়ের সাথে গ্রামে ফিরেছিলাম। ভেবেছিলাম আমি পুরো তালসারি গ্রামটাকে শেষ করে দেব, কিন্তু ওই তান্ত্রিক হতে দিল না। সেটা হতে দিল না। আজকে আমি সত্যিকারের ডাইনি, কাউকে ছাড়বো না আমি। মরবে, মরবে তুইও।
তুইও মরবি। তোর রক্তে আমার আয়ু বাড়বে। সুজয়ের শরীরটা ধপ করে লুটিয়ে পড়ল মাটিতে, যেন সে আত্মসমর্পণ করল সেই ডাইনির সামনে। তারপর ঠিক কি ঘটেছিল জানা নেই, তবে কপালে একটা স্পর্শ অনুভব করতে যখন সে চোখ খুলে তাকালো, তখন ভোরের আলোয় চারিদিক পরিষ্কার হয়ে গেছে। সে শুয়ে আছে একটা ছোট্ট মাটির ঘরের চাটাইয়ের ওপর, আর তার মাথায় হাত বুলাচ্ছেন একজন বৃদ্ধ সাধু, বয়স ৮০-র কাছাকাছি। তুমি কে বাবা? তুমি ওই গ্রামে কেন গেছিলে? ওখানে তো কেউ যায় না। আমি যদি সময় মতো না পৌঁছতাম, তাহলে তোমার বোধহয় এদিন আর দেখা হতো না। ওই ডাইনি তোমায় শেষ করে ফেলতো। সুজয় আগের রাতের সমস্ত ঘটনা খুলে বলল সাধু বাবাকে। আমি সেই অঘরী বাবা। তখন আমার বয়স কম। ওই ডাইনিকে আমি ওই গ্রামে আটকে রেখেছিলাম, যাতে সে আর বাইরে কোথাও ক্ষতি না করতে পারে। কিন্তু সে জানতো না যে আমি এত বছর ধরে তার গতিবিধির ওপর নজর রেখে আসছি। বহুদিন ওই জায়গাটা খালি পড়ে আছে। দেখতে দেখতে গ্রামটা একেবারে খালি হয়ে গেছে। আমি এর বেশি আর কিছুই করতে পারিনি। আজ প্রায় দীর্ঘ ৫০ বছর পর মানুষের পা পড়েছিল এই গ্রামের মাটিতে। আমি তার ডাইনি হয়ে ওঠার ইতিহাস সব জানি। এ ধরনের জিনিস যত পুরনো হয়, ততই তার শক্তির বৃদ্ধি ঘটে, বুঝলে? তোমার কপাল খুব ভালো, তুমি বেঁচে গেছো। জয় মা, জয় মা। আচ্ছা বাবা, আপনার তো অনেক ক্ষমতা। ওই ডাইনিকে মুক্তি দিলে হয় না? সে তো নিজের দোষে আর ডাইনি হয়নি, গ্রামের মানুষ তাকে ডাইনি হতে বাধ্য করেছে। ডাইনি হওয়ার পেছনে তার যন্ত্রণাও তো কিছু কম নয়। সে মুক্তি পেলে গ্রামটাও আবার নতুন করে সেজে উঠতে পারে। আমি হয়তো আমার বন্ধুকে আর ফিরে পাবো না, কিন্তু এই গ্রাম বেঁচে উঠলে গ্রামের মানুষের মধ্যে পাখির ডাকে, ফুলের গন্ধে, নদীর জলে, সব কিছুর মধ্যে নিলয় বেঁচে থাকবে। সেদিন অঘরী বাবা প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন সুজয়কে। তার সাধনার বলে মুক্তি পেয়েছিল সেই ডাইনি। কালের পরিবর্তনে গ্রাম আবার ফিরে পেয়েছিল তার পুরনো রূপ। আমাদের সমাজের আনাচে কানাচে এখনো অনেক ডাইনির জন্ম হয়। মানুষের ভিতরে জমে থাকা অশিক্ষা আর কুসংস্কারের জন্ম দেয় ওদের। এদের মুক্তি ঘটানোর জন্য বারে বারে সুজয়দের জন্ম হয়তো হয় না। আমাদের সামাজিক তৎপরতা ও মানবিকতা বোধ ওদের মুক্তির পথ প্রশস্ত করে। যেখানে শুভ শক্তির অভাব হয়, অপশক্তি নিজের থাবা বসায় সেখানে। তাই জয় হোক মানবিকতা, মুছে যাক সমাজের সব কুসংস্কার। শেষ হলো আজকের গল্প, পারমিতা চ্যাটার্জির লেখা তালসারির ডাইনি।
And a big shout out to the Taldigi fan club members Sara Aden, Sheikh Shamsuddin, Namonita Shi, Shoikot Bhuiya, Sonia D. Dotto, ASR, Roy আর অনন্যা গাঙ্গুলি। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এভাবেই কন্টিনিউয়াস সাপোর্ট করার জন্য। তাহলে এবার চলে যাই সুমিতেন্দ্রর সাথে আমাদের কমেন্ট সেকশনে। বিশাল পাল 123 বলছে, আপনাদের এই গ্রাম বাংলার কথা শুনলে আমার সেই পুরনো কাঠালিয়া গ্রামটির কথা মনে পড়ে। মুর্শিদাবাদের এই গ্রামটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার মধ্যে ধরা পড়েছে। গঙ্গা নদীর তীরে এই গ্রামটি যে কি সুন্দর বলে বোঝাবার উপায় নেই। এখনও মাঝে মাঝে যাই স্মৃতিচারণা করতে, কিন্তু সেই ছোটবেলাকার স্মৃতি কি আর ভোলা যায়? সে এক অন্য স্মৃতিকথা। এটা আপনি সত্যি কথাই বলেছেন। আমরা যতই আগের জায়গাগুলোতে ফিরে যাই না কেন, এখনকার দিনে ভিজিট করি না কেন, ছোটোবেলাতে যেই মেমোরিজ আমরা তৈরি করে ফেলি সেগুলো যত দিন যায় আরও যেন গোল্ডেন হয়ে ওঠে আমাদের সবার কাছে। আর খুব সুন্দর লাগলো এই কমেন্টটা পড়ে। থ্যাংক ইউ সো মাচ। সুরজিৎ দাস 4998 বলছে, হ্যালো, আমি সুরজিৎ, তোমাদের বড় পুরনো পাখা। হ্যাঁ, কিন্তু গরমকালে পাখাতেও কিন্তু কাজ হচ্ছে না। বলুন এসি। তোমাদের গল্প শুনে আমি ভিতরে চলে যাই একেবারে। সব ক্যারেক্টার যেন আমার সামনে থাকে। অসাধারণ। প্রাউড টু বি আ বেঙ্গলি যখন তোমাদের গল্প শুনি। থ্যাংক ইউ সো মাচ। উই হোপ আমরা এরকমভাবে আরও আমাদের কাজ সবার মাঝখানে ছড়িয়ে দিতে পারবো। ইনফ্যাক্ট এই চ্যানেলের অনেক লিসনার্স আছে যারা কিন্তু বাঙালি নন। এরকম অনেক কমেন্টস আমি পড়েছি। তখন আমরা এই কমেন্ট সেকশনের ব্যাপারটা স্টার্ট করিনি। তো এরকম অনেকে কমেন্ট করেছে যে আমি বাংলা পড়তে পারি না, বাট আমি বুঝি আপনাদের কথা। ওড়িশা থেকে লোকে, ঝাড়খণ্ড থেকে, ইভেন কি দিল্লি থেকেও একজন কমেন্ট করেছিলেন। হিন্দিতেই ইনফ্যাক্ট উনি লিখেছিলেন, মানে ইংলিশ হরফে বাট হিন্দিতে। মানে বাংলাটা উনি ঠিক করে বলতেও পারেন না, বাট উনি বাংলার থেকেছিলেন কয়েক বছর। তো এইটাও আমাদের একটা বিশাল বড় প্রাপ্তি যে বাঙালিদেরকে টপকে আমরা আরও বাইরে সবার কাছে পৌঁছে যেতে পারছি। দিস ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট, একদম অ্যাচিভমেন্ট আনলকডের মতো আর কি। বাট থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। B111 সায়ক হালদার 6 মানে সায়ক হালদার বলছে, দাদা আমি সুন্দরবন থেকে বলছি, এখানকার মাঝিদের নদীতে রাতে মাছ ধরা নিয়ে একটা গল্প আনো প্লিজ। অপেক্ষায় থাকবো দাদা, হিউজ ফ্যান অফ তালদিঘি, শুরু থেকে তোমাদের সব গল্প শোনা আমার। থ্যাংক ইউ সো মাচ। আমার তো ভেবে অবাক লাগছে লিটারেলি যে এত কন্টেন্ট আনছি এবং এত ভালো করে গল্পগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করছি, এবং দুটোই হচ্ছে তোমাদের সবার সাপোর্টের জন্য, স্পেশালি যারা তালদিঘি ফ্যান ক্লাবের মেম্বার, মানে এখন যেটা তালদিঘি অগ্রণী সংঘ সেটার যারা মেম্বার তাদের জন্য। বাট এত গল্প যে সবাই শেষ করে ফেলছে এত তাড়াতাড়ি, মানে আমরা পেরে উঠছি না কিন্তু আপনাদের সাথে। আপনারা এখানে আমাদেরকে পুরো একদম হারিয়ে দিচ্ছেন, একদম ম্যাচ বার করে দিচ্ছেন। বাট চেষ্টা করছি, এর থেকে বেশি হয়তো গল্প করা সম্ভব হবে না, হতেও পারে, হু নোজ, দেখা যাবে সেটা। বাট থ্যাংক ইউ সো মাচ ফর দ্য, মানে কি বলবো, আনফল্টারিং সাপোর্ট আর আনফল্টারিং ভালোবাসা যেটা আমাদের কাজের প্রতি আপনারা দেখান। একটা খুব সুন্দর কমেন্ট পড়ছি এবার। উলভরিন 554 বলছে, গ্রামের সেই মাটি, সেই ছোটোবেলার ছুটি, সবুজ ধানের ক্ষেতের সারি, স্কুলের বেঞ্চে সেই আঁকিবুকি, বিকেলে ফুটবল পেটানো, ক্রিকেট আর সাতঘুটি, পুকুরের সেই সাঁতার আর মাছ ধরার মজা। ছিল না কোনো হিংসা, জাতপাতের ভেদাভেদি, কে রাম কে রহিম, যেতাম সবাই মিলে সাইকেলের কেরিয়ারে বসে। বড় হয়ে হারালাম সব কিছু বিদেশ বিভুঁইয়ে। মিসিং মাই ভিলেজ, অ্যাঙ্গারসন, কালনা, বর্ধমান। ফ্রম আহমেদাবাদ, গুজরাট, শাহরুখ এম। খুব সুন্দর লাগলো কমেন্টটা পড়ে। মানে এই যেই এলিমেন্টগুলো যেটা আমরা বারবার চেষ্টা করি আমাদের গল্পে ফিরিয়ে নিয়ে আসার, অনেক অ্যাক্টিভিটি কিন্তু হয়, মানে অনেক অ্যাক্টিভিটি আমরা কিন্তু ছোটোবেলায় করতাম, সেগুলো জাস্ট হারিয়ে গেছে, এবং আমাদের সকলের মধ্যে থেকে হারিয়ে গেছে বলে কিন্তু আজকালকার সমাজেও, মানে আজকালকার দিনে সেই সময়গুলোতে, দিনের পার্টিকুলার সেই টাইমগুলোতে বাইরে বেরোলে এগুলো আর দেখা যায় না। আমাদের এখানে ঘুড়ি ওড়ানোর চল এত কমে গেছে, এরকম নানা জিনিস এই কমেন্টে যেই জিনিসগুলো লেখা আছে। এখন আর বাচ্চারা একসাথে পুকুরে নামে না, কি অদ্ভুত লাগে দেখে। আর একটা প্রশ্ন আমার এই কমেন্টটা নিয়ে, যে বলেছেন, যিনি কমেন্ট করেছেন তিনি বলছেন মাই ভিলেজ অ্যাঙ্গারসন, কালনা, বর্ধমান। এটা কি কোনো মিস্টেক হয়েছে, না অ্যাঙ্গারসন বলে সত্যিই কোনো কালনা বর্ধমানে জায়গা আছে? জানা নেই। যদি আপনি এই কমেন্টটা, যদি আপনি এই মেসেজটা শোনেন, প্লিজ কাইন্ডলি রেসপন্ড করবেন, জানার ইচ্ছে রইল। এসকে শাহাবুল বলছে, দাদা ভালো আছো? তোমাদের সব ভিডিও দেখি, কিন্তু দাদা তালদিঘির সব ভিডিও একসাথে পাচ্ছি না। খুব ভালো লাগে তোমাদের গল্প, আমি কাজ করতে করতে দেখি, খুব ভালো লাগে।
আচ্ছা, যারা এখনও এই ব্যাপারটা নিয়ে কনফিউজড যে তালদিঘির সব ভিডিও এক জায়গায় পাচ্ছেন না, তারা প্লেলিস্ট সেকশনে যান। সেখানে গিয়ে তালদিঘি অডিওভার্স বলে একটা প্লেলিস্ট আছে। প্রত্যেক কটা এপিসোড ফ্রম দ্য স্টার্ট টু দি এন্ড, মানে টিল প্রেজেন্ট, ওখানে আপলোড করা রয়েছে। এবং আমাদের প্রত্যেকটা তালদিঘির গল্প একসাথে রাখা রয়েছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের, যেটার নাম তালদিঘির অডিও জগৎ। তো অবশ্যই সেই চ্যানেলটা হোয়াটসঅ্যাপে ফলো করবেন। লিঙ্ক এই ভিডিওরই ডেসক্রিপশানে কিন্তু দেওয়া থাকে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানেই দেওয়া থাকে ইনফ্যাক্ট। রুদ্ররূপ ইকোনমিক্স বলছে, থিম্পু থেকে শুনছি এই শার্লক হোমসের 221B বেকার স্ট্রিটের বাসা আর ব্যোমকেশ বক্সির হ্যারিসন রোডের বাসার ফিউশন করে 221B হ্যারিসন রোড নামকরণের কনসেপ্টটাই আমাকে প্রথম আকৃষ্ট করে এই চ্যানেলের প্রতি। সবচেয়ে বেশি ভালো লাগে তালদিঘির ফটিকের চায়ের দোকানের আর ঘোষ মশাইয়ের বাড়ির আড্ডার গল্প শুনতে। চালিয়ে যান, শুভেচ্ছা রইল। আপনি মশাই ঠিকই ধরেছেন, আমাদের আমাদের চ্যানেলের নামকরণ ঠিক এইভাবেই হয়েছিল, কারণ এই দুটো চরিত্রের গল্প পড়তে এবং শুনতে আমাদের দুজনের ভালো লাগতো। ভাবিনি কী নিয়ে গল্প করব, কীভাবে গল্প করব, কী নিয়ে কাজ করব ভবিষ্যতে। তো নামকরণটা হয়েছিল সেই বেসিসেই। এবার কাজ তো নিজেদের ইচ্ছা মতো করতেই পারি। দেবর্ষী ঘোষ 5345 বলছে, আমিও আবাসনে থাকি। সন্ধ্যায় বা রাতে লোডশেডিং হলে, যদিও সৌভাগ্যক্রমে আজকাল লোডশেডিংটা খুব কমই হয়, অন্ধকারে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বাচ্চা বুড়ো মিলে বেরিয়ে পড়ি রাস্তায়। হই হুল্লোড় চলে। সেই সময় যারা ঘরে মোমবাতি খুঁজে মরছেন তাদের অমৃতসম বাক্য বিস্ফোরণ, আহা! আর ফাইনালি যখন কারেন্ট আসে, আস্তে আস্তে এক এক করে জাগতে থাকে গলি, পাড়া, জীবন। সেই সময়ের সমবেত উল্লাসধ্বনি, উফ, লর্ডসে ঘোরানো দাদার জামার মতোই পরম তৃপ্তিদায়ক। এক্স্যাক্টলি, এই কমেন্টটাতে একটা এন্টায়ার চাইল্ডহুডের স্মৃতি জড়িয়ে আছে, মিশে আছে। মানে ওনার কমেন্টটা পড়ে আমি বুঝতে পারছি যে উনি কতটা ফিল করে এটা লিখেছেন। খুব সুন্দর লাগলো কমেন্টটা পড়ে। আমিও যেরকম অনেকবার আমি বলেছি আমাদের ছোটোবেলায় এখানে যখন কারেন্ট যেত তখন কি করতাম, কি করা হতো। তবে যাই বলুন, গেটেড কমিউনিটি, নন গেটেড কমিউনিটি, আগে কমিউনিটির মধ্যে একটা কমিউনাল ফিলিং ছিল, সেইটা এখন আর নেই। মূল বক্তব্যটা এইখানেই। এখন সেটা অনেক কমে গেছে কিন্তু, আমার যেটা মনে হয়। আপনাদের কি মনে হয়? অল রাইট, তাহলে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকের মতো আমরা আড্ডাটাকে এখানেই র্যাপ আপ করি। সব জায়গায় খুব গরম পড়েছে, বাট সবাই খুব সাবধানে থাকবেন, বেশি বেশি করে জল খাবেন, রোদে বেরোলে প্রপার প্রোটেকশন নিয়ে বেরোবেন। আর অ্যাজ অলওয়েজ, ফাঁক ফোকর পেলে শুনতে ভুলবেন না 221B হ্যারিসন রোড।